নমস্কার, কিছু কথা চ্যানেলে এটি আমার তৃতীয় ভিডিও। আজকে আমি কথা বলবো চীন দেশ কি করে এত তাড়াতাড়ি উন্নত হলো। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক দেশ হিসেবে চীন দেশ এত তাড়াতাড়ি কী করে গ্রো করলো, এবং বলা হচ্ছে 2035 থেকে 2036 সালের মধ্যে চীন দেশ পৃথিবীর 1 নম্বর জিডিপি হিসেবে দাঁড়িয়ে পড়বে, মানে আমেরিকাকে ছাড়িয়ে যাবে। মানে আজকে বলা যায় যে চীনের জিডিপি রয়েছে আপনার $20 ট্রিলিয়ন, এবং সম্ভবত বলা হচ্ছে 2027-এর মধ্যে আপনার হয়ে যাবে $21 ট্রিলিয়ন। যেখানে বলা যাচ্ছে যে 1949 সালে চীন যখন স্বাধীন হয় তখন চীনের জিডিপি ছিল $12.3 বিলিয়ন মার্কিন ডলার, মাত্র $12.3 বিলিয়ন মার্কিন ডলার। সেখানে 2026-এ দাঁড়িয়ে $20 ট্রিলিয়ন কী করে হলো। আজকে সেই জার্নিটার ব্যাপারে কথা বলবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চীনের এই উন্নতি সম্বন্ধে, মানে চীনের এই অর্থনৈতিক উন্নতি সম্বন্ধে জানতে গেলে চীনের ইতিহাস থেকে শুরু করতে হবে। চীনের ইতিহাসে কী রয়েছে? চীনের ইতিহাসে রয়েছে, যদি 1949 আগের থেকে শুরু করি, তাহলে বলা যাচ্ছে যে চীনে ইংরেজরা 1949 আগে প্রচুর পরিমাণে আফিম সেল করতো। মানে আফিম সেখানকার যুব সমাজে ছড়িয়ে দিয়েছিল, যার কারণে কিন্তু সেখানকার যুব সমাজ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা কিন্তু বলা যাচ্ছে যে ঠিকমতো সেই যে একটা কাজের, দেশের জন্য যে কাজ করে যে উন্নতি করবে সেই কাজ তারা করতে পারছিল না, ঠিক আছে। যার কারণে বলা যাচ্ছে যে আপনার তখনকার চীনের সঙ্গে কিন্তু আপনার ইংরেজ সরকারের মধ্যে যুদ্ধ হয়, আফিম যুদ্ধ, ঠিক আছে। তো যখনটা অনেক কষ্টের পর চীন দেশ যখন ইংরেজদের থেকে স্বাধীন পায় 1949 সালে, ঠিক আছে, তো আফিম কিন্তু তারা সম্পূর্ণভাবে ব্যান করে দেয়, ঠিক আছে। কোনো ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু চীন দেশ কিন্তু আর করে না। 1970 সাল পর্যন্ত চীন দেশ কোনো ফরেন ইনভেস্টমেন্ট করে না। কেন? কারণ আফিম একটা এমন তাদের যুব সমাজের মানে নেশা ছিল, ঠিক আছে, যার কারণে কিন্তু বলা যাচ্ছে যে চীনের প্রথম যে রাষ্ট্রপতি মাও জেডং, সে কোনো ফরেন ইনভেস্টমেন্টই করেনি। অনেক বলা যাচ্ছে যে 1976 সাল পর্যন্ত কোনো ফরেন ইনভেস্টমেন্ট করেনি। তো মাও জেডং যখনটা আপনার রাষ্ট্রপতি হয় তখন সে প্রতিটা যত বড় বড় জমি ছিল, ঠিক আছে, যখন চীন ছিল কিন্তু আপনার জমি চাষবাসের জমি, সেখানে ধান উৎপন্ন হয় ভালো, সেখানে আপনার রেশম ভালো উৎপন্ন হয়। সেখানকার রেশম সিল্ক রুটের দ্বারা, দেখতে পাচ্ছেন সিল্ক রুট, এই সিল্ক রুটের দ্বারা পুরো পৃথিবীতে আপনার রপ্তানি হতো, এবং সেখানকার সেখানকার চাল সারা পৃথিবী বিখ্যাত ছিল। মাও জেডং সেই নীতি অনুযায়ী সেখানকার চাষবাস সে প্রচুর জোর দিয়েছিল এবং বলেছিল যে চাষবাস করতে হবে সবাইকে, ঠিক আছে, এবং বড় বড় জমি সেখানকার সব ছোট ছোট যারা জমি যারা চাষ করে সবাইকে আপনার ভাগ করে দেয়, এবং যার ফলে কিন্তু আপনার বলা যাচ্ছে যে চীনে প্রচুর কিন্তু আপনার চাষবাসের দিকে কিন্তু মানুষ অগ্রসর হয়, ঠিক আছে। কিন্তু ওই চাষবাসের অগ্রসরে কিন্তু দেশ উন্নতি হবে না। মাও জেডং করেছিল ঠিকই, কিন্তু দেশ কিন্তু উন্নতি হয়নি, ঠিক আছে। দেশের কিন্তু বলা আছে যে 1970 সাল পর্যন্ত 80% মানুষ চীনের আপনার বলা যাচ্ছে যে চাষবাসের উপর নির্ভর করছিল, ঠিক আছে, এবং এতে কিন্তু জিডিপি কিন্তু গ্রোথ করছিল না, কারণ জিডিপি কিন্তু খালি চাষবাসের উপর গ্রোথ করে না। জিডিপি গ্রোথ করতে হলে লাগে আপনার ইনফ্রাস্ট্রাকচার, বাইরের ইনভেস্টমেন্ট, বড় বড় ফ্যাক্টরি, ঠিক আছে, প্রচুর পরিমাণে বাইরের থেকে লোক এসে দেশে কাজ করবে, সেটিকে বলে আপনার গ্রোথ, যার কারণে কিন্তু বলা যায় যে ইকোনমি গ্রোথ করে। কিন্তু সেই কাজটি আপনার করেছিল মাও জেডং না, সেই কাজটি করেছিল আপনার মাও জেডংয়েরই আপনার নিচু স্তরের এক নেতা, যার নাম হচ্ছে ডেন জাওপিং। এই ডেন জাওপিংই আপনার মাও জেডংয়ের বলা যায় যে নীতির বিরুদ্ধে কাজ করে আজকে চীনকে এই পর্যায়ে পৌঁছিয়েছে। সেখানে আজকে চীনে কী নেই? চীনে দেখেন বড় বড় বিল্ডিং, ঠিক আছে, বড় বড় শহর, যা আজকে ইউরোপের বড় বড় শহরগুলিকে হার মানিয়ে দেয়, ঠিক আছে। ইউরোপের বলা যায় যে ডেন জাওপিংই বলা যায় যে প্রথম আপনার হংকং এবং জাপান যখন ভিজিট করে, সেখানকার বড় বড় আপনার বিল্ডিংগুলি দেখে, বড় বড় শহরগুলি দেখে, সে দেখে তারপর যখন আবার চীনে যায়, সেখানকার নেতাদের বলে এই শহরগুলোর মতো যদি আমরা করতে পারতাম তাহলে কি না হতো, ঠিক আছে। এবং সেই নেতাগুলো যখনটা এই কথাটাই একদম তাদের মাথায় গেঁথে নেয় যে আমরাও একদিন হংকং, জাপান, ইউরোপের মতো যে বড় বড় শহরের মতো আমরাও একদিন আমাদের দেশেও শহর করব, ঠিক আছে। তো সেই শহরগুলোর স্বপ্ন কিন্তু আজ চীন বাস্তবায়ন করেছে, এবং বলা যায় যে ইউরোপ কেন, হংকং কেন, জাপান কেন, তাদের থেকেও বড় বড় বিল্ডিং আজকে চীনে রয়েছে। এই দেখতে পাচ্ছেন সেই সব ভিডিও, ঠিক আছে, আজকে চীনে রয়েছে। তো এইসব একমাত্র কিন্তু হয়ে যায় আপনার বলা যায় ডেন জাওপিংয়ের নীতি, ঠিক আছে। এই ডেন জাওপিংয়ে কিন্তু বলা যায় যে হংকং, যার পাশে ছিল আপনার বলা যাচ্ছে যে হংকংয়ের পাশে চীনের একটি জায়গা ছিল, জায়গাটির নাম হচ্ছে আপনার গুয়াংজু। এই গুয়াংজু কিন্তু 1949 আগের প্রচুর কিন্তু আপনার ইন্ডাস্ট্রি ছিল, ঠিক আছে, প্রচুর বড় বড় ফ্যাক্টরি ছিল, ঠিক আছে, সেখানে বড় বড় আপনার
কারখানা ছিল, সেখানে প্রচুর লেবার কাজ করতো, ঠিক আছে। কিন্তু 1949-এ কিন্তু আপনার মাও জেডং এইসব কারখানাগুলি বন্ধ করে দেয়, ঠিক আছে। যার ফলে কিন্তু সেখানকার ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ঠিক আছে, ইকোনমিক গ্রোথ বন্ধ হয়ে যায়। কিন্তু ডেন জিয়াওপিং সেই জায়গাটিকে আবার করে নতুন করে ফ্যাক্টরি শুরু করার আদেশ দেয়, ঠিক আছে। এবং ডেন জিয়াওপিংই কিন্তু সেই জায়গায় বলা যাচ্ছে যে হংকংয়ের যে বড় বড় যখনটা সেই সময় বিল্ডিং তৈরি হচ্ছিল, ঠিক আছে, সেই সময় ডেন জিয়াওপিংই বলেছিল যেহেতু হংকং থেকে আপনার এই গোয়াংজু যে রাজ্যটি আছে একদম কাছে রয়েছে, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা বড় বড় আপনার স্টিলের যেসব প্রোডাক্ট হয় সেগুলি আমরা হংকংয়ে রপ্তানি করব এবং আমরা দেশে অনেক টাকা উপার্জন করব, ঠিক আছে। ডেন জিয়াওপিংয়ের এই নীতি কিন্তু বলা যায় যে খুব কার্যকরী হয়েছিল, ঠিক আছে। কারণ হংকংয়ে সেই সময় বড় বড় বিল্ডিংয়ের জন্য কিন্তু প্রচুর স্টিলের প্রয়োজন ছিল, আর সেখানে কিন্তু স্টিলের জন্য বড় বড় কারখানার স্পেস খুব কম ছিল। আর এই স্পেস কমের যে বুদ্ধিটা সেটা কিন্তু আপনার কাজে লাগিয়েছিল আপনার ডেন জিয়াওপিং। বলেছিল আপনারা চীনে আসুন, চীনে আপনাদের কোম্পানি তৈরি করুন, ঠিক আছে, আমাদের এখানে লেবার যে আছে অনেক কম দামে লেবার পাওয়া যায়। এবং এই চীনে যেহেতু হিজ পরিমাণ জায়গা রয়েছে, হিজ পরিমাণ দেশ চীন, যার ফলে কিন্তু বলা যাচ্ছে যে চীন আজকে এই স্টিল নিজের দেশে তৈরি করে হংকংয়ে রপ্তানি করে যে টাকা উপার্জন করেছে সেটি ছিল আপনার চীনের প্রথম ফরেন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এটি তো চীনের প্রথম ফরেন ইনভেস্টমেন্ট। তাহলে ভাবতে পারছেন 1949 সালের দেশ আপনার হংকংয়ের সঙ্গে প্রথম ফরেন ইনভেস্টমেন্ট করেছিল, ঠিক আছে। তো তারপরে যদি আপনার আসি চীনে, আজকে বলা যাচ্ছে যে ডেন জিয়াওপিং যখনটা আপনার জাপানে গিয়েছিল, সেখানকার জাপানে দেখেছিল বড় বড় বুলেট ট্রেন, ঠিক আছে, কি হাই স্পিড ট্রেন দেখতে পাচ্ছেন। সেই হাই স্পিড ট্রেনের স্বপ্ন কিন্তু ডেন জিয়াওপিং দেখেছিল আপনার চীন দেশে, ঠিক আছে, যে আমাদের দেশে একদিন বুলেট ট্রেন ঝড়ের গতিতে দৌড়াবে। আর ডেন জিয়াওপিংয়ের এই স্বপ্ন কিন্তু বাস্তবায়নও হয় খুব শীঘ্রই, ঠিক আছে। বলা যাচ্ছে যে চীনে বর্তমানে 430 কিলোমিটার ঘন্টার স্পিডের ট্রেন চলছে, ঠিক আছে। আর জাপানের পর চীনে সবথেকে বেশি স্পিডের ট্রেন আপনার চীনে চলছে। এর নাম হচ্ছে আপনার সাংহাই ম্যাগলেভ। এটি আপনার চীনের সাংহাই পুডং এয়ারপোর্ট থেকে লংআং রোড স্টেশন পর্যন্ত চলছে, ঠিক আছে, ঝড়ের গতিতে চলছে। খালি এটাই নয়, আজ জলবিদ্যুৎ উৎপাদনে চীন পৃথিবীর মধ্যে 1 নম্বরে রয়েছে, ঠিক আছে। আজ স্মার্টফোন ইন্ডাস্ট্রির বলা হয় যে 50% চীনের দখলে রয়েছে, ঠিক আছে। আজ তাপবিদ্যুৎ উৎপাদনে চীন 50% পুরো পৃথিবীতে আপনার এনার্জিতে এগিয়ে রয়েছে। এবং বলা যাচ্ছে যে আপনার 2023 সালে রিসার্চ এবং ডেভেলপমেন্টের পিছনে চীন $458 বিলিয়ন খরচা করেছে। $458 বিলিয়ন, ভাবতে পারছেন? $458 বিলিয়ন তো আমার মনে হচ্ছে আফ্রিকার কোনো দেশের জিডিপিও নেই, যেই টাকাটা আপনার 2023 সালে রিসার্চ এবং ডেভেলপমেন্টের পিছনে চীন দেশ খরচা করেছে। এবং বলা আছে যে চীন দেশে বর্তমানে ক্লাস 9 অবধি, ঠিক আছে, সরি মানে 9 বছরের বাচ্চা অবধি প্রত্যেকের জন্য এডুকেশন একদম ফ্রি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এডুকেশন সেখানে 1 নম্বর প্রাথমিকতার সঙ্গে দেখা হচ্ছে, কারণ এডুকেশন যদি ঠিকমতো না করা হয় তাহলে কিন্তু দেশ কখনো আগাবে না, ঠিক আছে। এটি ডেন জিয়াওপিং কিন্তু সবার আগে ভেবে নিয়েছে, ঠিক আছে। যার কারণে বলা হচ্ছে যে এডুকেশনের প্রতি ডেন জিয়াওপিং খুব একদম কঠোরভাবে মনস্থির করেছিল, কারণ এডুকেশন ফার্স্ট। এডুকেশন না হলে দেশ কখনো আগাবে না, দেশের অর্থনীতি কখনো গ্রো করবে না, ঠিক আছে। এবং বলা আছে যে আপনার 1949 সালের $12.3 বিলিয়ন মার্কিন ডলারের চীন আজকে $20 ট্রিলিয়ন আপনার জিডিপি করছে, $20 ট্রিলিয়ন, ঠিক আছে। এবং বলা আছে যে 2035 থেকে 2036-এর মধ্যে চীন আপনার আমেরিকাকেও ছাড়িয়ে যাবে এবং পুরো বিশ্বের মধ্যে 1 নম্বর শক্তি হিসেবে দাঁড়াবে, 1 নম্বর অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে, ঠিক আছে। তো আপনাদেরকে বলে দিই চীনের কোন কোন সিটি আজকে ইউরোপের, জাপানের, হংকংয়ের সিটিগুলোকে হার মেনে দেয়, সেসব সিটিগুলি সম্বন্ধে একটু আপনাদেরকে বলছি, ঠিক আছে। তো চীনের সাংহাই অর্থনৈতিক রাজধানী, যে মানে কি বলবো, দেখতে পাচ্ছেন চীনের সাংহাই সিটি, ঠিক আছে। শেনজিন বিশ্বের সিলিকন ভ্যালি, আপনার বেজিং প্রযুক্তির মেলবন্ধন, চংকিং সাইবার পাঙ্ক মেগা সিটি, হাংজু ক্যাশলেস স্মার্ট সিটি। হাংজু শহরটি একদম পুরোপুরি ক্যাশলেস, ঠিক আছে। আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে কোনো একটি শহর দেখেছেন যে পুরোপুরি ক্যাশলেস? কিন্তু আপনি যে চীনে যে আপনার শহরটির নাম বললাম হাংজু, সেটি পুরোপুরি ক্যাশলেস, ঠিক আছে, কোনো টাকা নেই সেখানে লেনদেন হয় না, পুরোপুরি মোবাইলের দ্বারা লেনদেন, ঠিক আছে। এবং বলা যাচ্ছে যে 1990 থেকে 2020 পর্যন্ত চীনে প্রচুর পরিমাণে আপনার ইনভেস্টমেন্ট হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হয়, ঠিক আছে, রিসার্চ এবং ডেভেলপমেন্টের ভিতরে প্রচুর পরিমাণে, ঠিক আছে। এবং এছাড়াও আপনাদেরকে বলে জানিয়ে রাখি 1990 সালে জাপানের সনি, প্যানাসোনিক, সাউথ কোরিয়ার স্যামসাং, এলজি, এইসব ইলেকট্রনিক পার্টসগুলো কিন্তু আপনার চীনে তো যেহেতু এইসব ইলেকট্রনিক পার্টসগুলো যেহেতু আপনার জাপান এবং সাউথ কোরিয়ার ছিল, ঠিক আছে। এবং তারা কিন্তু সেই সব জায়গায় কিন্তু যখন সেই সব পার্টসের কিন্তু চাহিদা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, ঠিক আছে।
তো তাদের যেহেতু স্পেস কম ছিল সেসব দেশে, জাপান এবং সাউথ কোরিয়া যেহেতু ছোটো দেশ, স্পেস কম ছিল, তারা কিন্তু সেই হিসেবে প্রোডাকশন করতে পারছিল না, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু আপনার কাজে লেগেছিল ডেন জপিং। ডেন জপিং বলেছিল আপনারা আমাদের দেশে চলে আসেন, আমাদের দেশে হিজ পরিমাণ জায়গা আছে, আপনারা সেখানে ফ্যাক্টরি খুলুন, ঠিক আছে। আপনারা সেখানে ফ্যাক্টরি খুলুন, লেবার আমরা দেবো, কিন্তু লেবার কস্ট যেহেতু চীনে খুবই কম রয়েছে, ঠিক আছে, আমরা সেখানে লেবার দেবো, ঠিক আছে, আপনারা এখানে চলে আসুন। এবং সেই সব দেশ কিন্তু সেখানে চলে আসে এবং সেখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং হয় আপনার এইসব ইলেকট্রনিক, আপনার বলা যায় সনি, প্যানাসোনিক এবং আপনার স্যামসাং, এলজি এইসব আপনার প্রোডাক্ট, ঠিক আছে। এবং সেখানকার যেহেতু এইসব জিনিস চীনে তৈরি হচ্ছিল, ঠিক আছে, সেখানকার বলা যাচ্ছে যে চিপের দ্বারা মানে সম্পূর্ণ নিজেরাই কিন্তু সেখানে ফ্যাক্টরি তৈরি করে ফেলছিল আলাদা করে, এবং নিজেরাই সেসব জিনিস আপনার তৈরি করছিল, ঠিক আছে। তো এইটাই ছিল চীনের ইকোনমিক গ্রোথের পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ, ঠিক আছে। তো আজকে চীন যেহেতু এইসব যদি আপনার নীতি আপন না করতো, গ্রহণ না করতো, তাহলে কিন্তু চীন কখনো আজকে এত তাড়াতাড়ি আপনার গ্রো করতে পারতো না, ঠিক আছে। তো আপনাদের কি মনে হয়, ভারতে কি কখনো এরকমভাবে গ্রো করতে পারবে? ভারতে কি কখনো চীনকে ছাড়িয়ে যেতে পারবে ইকোনমিক গ্রোথে, ঠিক আছে? এবং বলা আছে যে চীন দেশ কখনো কি আবার আমেরিকাকে ছাড়িয়ে বিশ্বের 1 নম্বর শক্তিও কি 2035-2036 সালের মধ্যে হতে পারবে, যেহেতু এভাবে গ্রো করছে, ঠিক আছে। এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।